আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো যারা ভাবছো গুচ্ছের মধ্যে বাংলা দাগাবে, তাদের জন্য আজকের এই ক্লাসটি। শুধু তারাই না, আসলে যেখানে যেখানে বাংলা আছে সব জায়গাতেই আমাদের একটা জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসে কিন্তু আমরা ভুল করি। এই জায়গাটা নিয়ে আজকে কথা বলবো। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো। তো প্রত্যেকটা ভাষার যদি চিন্তা ভাবনা করি যে প্রত্যেকটা ভাষারই কিছু ব্যাকরণ আছে, এবং এই ব্যাকরণের কিছু অংশ আছে যেগুলো একবারে হচ্ছে মৌলিক অংশ। তো এই প্রত্যেকটা ভাষার ৪টা অংশ আছে। এই ৪টাকে আমরা বলতেছি হচ্ছে মৌলিক অংশ, অর্থাৎ এগুলা থেকে পরবর্তীতে সবকিছুর সৃষ্টি হয়। তাহলে এই যে ৪টা অংশ কি কি অংশ? একটা হচ্ছে ধ্বনি, ২ নম্বর হচ্ছে শব্দ, বাক্য এবং হচ্ছে অর্থ। এই ৪টা অংশ দিয়ে কিন্তু প্রত্যেকটা ব্যাকরণ হচ্ছে প্রত্যেকটা ভাষার ব্যাকরণ গঠিত। আমি যদি একটা উদাহরণ দিই তোমাদের, যেমন আমি যদি বলি সে আমাকে চিনে, ঠিক আছে? একটু খেয়াল করো। তাহলে এটা যদি কাউকে বলি, সে দেখা মাত্রই বলবে যে এইটা হচ্ছে কি একটা বাক্য, এবং এই বাক্য আসলে এই বাক্য দিয়ে আমার মনের ভাবটা প্রকাশিত হয়েছে। মানে আমি আমি কি বলতে চাচ্ছি সেটা প্রকাশিত হয়েছে। এই জন্য এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি একটা অংশ, তাই না? তার মানে এই যে আমরা বললাম যে বাক্য, এটাকে আমি যদি একটু ভাঙি, দেখো সে আমাকে চিন এ, তাই না? এটাকে আমি যদি আরো ভাঙি, তাহলে দন্ত্য স যোগ এ, তাই না? আ যোগ ম যোগ আ, ঠিক আছে, যোগ ক যোগ এ। তো এরকম ভাবে হচ্ছে আমরা এটাকে আরো ভাঙতে পারি। তাহলে দেখো, এই যে একবারেই ক্ষুদ্রতম অংশ, এটাকে আমরা বলি হচ্ছে ধ্বনি। এরপর এই ধ্বনিগুলো যখন যুক্ত হয়ে, ঠিক আছে, যুক্ত হলো, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা শব্দ, ঠিক আছে, একটা শব্দ, তাই না? এই শব্দকে আমরা বলতেছি হচ্ছে ভাষার মৌলিক উপাদান বা মূল উপাদান। কেন? কারণ হচ্ছে এই শব্দই কিন্তু একটা রূপ সৃষ্টি করছে, তাই না? রূপ সৃষ্টি করছে এই জন্য। আর এটাকে আমরা বলছি, ধ্বনিকে বলতে হচ্ছে কি একবারে ক্ষুদ্রতম উপাদান। আর এই যে দেখো, যখন একটা বাক্য গঠন হয়েছে, ঠিক আছে, তখন এই বাক্যটাই হচ্ছে আসলে কি ভাষার মূল উপাদান। কেন? মূল উপকরণ হচ্ছে এই জন্যই বাক্য, যে আমার যে ভাষা, আমার যে মনের ভাব, এটা কিন্তু বাক্য দিয়ে প্রকাশিত হয়েছে। বুঝতে পারছো? এবং প্রত্যেকটা কিছু আছে কি অর্থ আছে না, এই বাক্যের কি নিশ্চয়ই একটা অর্থ আছে। তো এই জন্য আমরা বলবো যে প্রত্যেক ভাষার ৪টি অংশ আছে, ঠিক আছে? প্রত্যেক ভাষারই কি আছে বলতো? ৪টা অংশ আছে। এখন এই ৪টার উপর ভিত্তি করেই ব্যাকরণের যে আলোচ্য বিষয়, এটা হচ্ছে ৪টা। এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোন অংশে কোনটা মানে আলোচিত হয়, কোন অংশের মধ্যে কোনটা আলোচিত হয়। দেখো আমি যেভাবে বলবো তোমরা জাস্ট এভাবে মনে রাখার চেষ্টা করবে, তাহলে হচ্ছে কি তোমার সুন্দর করে মনে রাখতে পারবে। প্রথমত হচ্ছে ধ্বনিতত্ত্ব। ভাই একটু খেয়াল করে তো, আমি প্রথমে বলেছিলাম ধ্বনি মানে হচ্ছে কি একবারেই যে ছোট অংশটা, ভাষার যে ছোট অংশটা, এটা হচ্ছে ধ্বনি। অর্থাৎ ধ্বনি নিয়ে আমরা কি বলবো? ধ্বনির উচ্চারণ প্রণালী, কোথায় উচ্চারিত হচ্ছে, কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, উচ্চারণের স্থান, প্রতীক বা বর্ণের বিন্যাসগুলো কেমন। এখন দেখো সন্ধি। এখন এখন বলতে পারো যে সন্ধিটা কেন হচ্ছে ধ্বনিতত্ত্ব উচ্চারিত হচ্ছে? ভাই সন্ধি মানে কি? দুইটা বর্ণের মিলন, দুইটা বর্ণের মিলন। এই জন্য এই সন্ধিটা হচ্ছে কি ধ্বনিতত্ত্বের অংশ, ঠিক আছে? তারপর হচ্ছে কি ধ্বনির পরিবর্তন গুলা কিভাবে হচ্ছে বা লুপ কিভাবে হচ্ছে, নত্যবিধান সত্যবিধান। দেখো নত্যবিধান সত্যবিধান কেন ধ্বনিতত্ত্বের অংশ? কারণ নত্যবিধান সত্যবিধান এই জায়গাতে উচ্চারিত হচ্ছে স এর ব্যবহার, ন এর ব্যবহার, তার মানে ধ্বনির ব্যবহার কিন্তু করতেছো। এই জন্য এই সবগুলোকে আমরা কি বলতেছি বলতো? ধ্বনিতত্ত্বের অংশ। তো খেয়াল করো, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সন্ধি। তাহলে সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? প্রশ্নে আসবে সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়। তাহলে সন্ধি ব্যাকরণের হচ্ছে ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। কেন? কেন ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়? কারণ সন্ধি মানে হচ্ছে কি দুইটা বর্ণের মিলন, ঠিক আছে, দুইটা ধ্বনির মিলন। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ধ্বনিতত্ত্ব। এরপরে আসো যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তো শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। রূপ মানে একটা স্ট্রাকচার যেহেতু হয় আর কি, সেজন্য। দেখো এখানে কি, তার মানে এখানে আমি একটা শব্দ নিয়ে কথা বলবো, এখানে কিন্তু আমি ধ্বনি নিয়ে কথা বলবো না। কি বলবো বলতো? শব্দ নিয়ে কথা বলবো। দেখো উপসর্গ, উপসর্গ কিন্তু কি যে শব্দের মানে পূর্বে বসে একটা অর্থ তৈরি করে। তাহলে নিশ্চয়ই এটা একটা, ধরো আমি যদি বলি যে উপশহর, তাই না? এই যে উপশহর, উপশহর, তাহলে এই যে এইটা একটা দুই বা অধিক ধ্বনির মানে সমষ্টি। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কি শব্দ। তার মানে উপসর্গ এটা হচ্ছে শব্দের অংশ। সমাস। দেখো সমাস হচ্ছে কি বলতো? সমাস হচ্ছে কি শব্দের সাথে শব্দের মিলন। এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে কি
শব্দত্ব উচ্চারিত হচ্ছে, ধ্বনির সাথে ধ্বনির মিলন হচ্ছে সন্ধি, এই জন্য এটা কোথায় উচ্চারিত হচ্ছে বলতো, ধ্বনিতত্ত্ব উচ্চারিত হচ্ছে। তারপরে প্রত্যয়, ধাতুরূপ, এগুলা কিন্তু সবই এক একটা শব্দ নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? এগুলা কোনো বর্ণের কোনো মিলন না। পদ প্রকরণ, ঠিক আছে, কাল, ক্রিয়ার কালের কথা যদি চিন্তা ভাবনা করো, এটা কিন্তু একটা কি মানে শব্দের নিয়ে কথা বলতেছি। তারপরে বচন, এক বচন, বহু বচন, এগুলা কিন্তু কি আমি শব্দ নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? যেমন ছেলেরা খেলছে, ঠিক না? তো এগুলো হচ্ছে ছেলেরা খেলছে। তারপর হচ্ছে লিঙ্গ, ঠিক আছে? তারপরে হচ্ছে পুরুষ। এই জিনিসগুলো হচ্ছে কি বলতো, এই জিনিসগুলো হচ্ছে তোমার কি বলতো, এই শব্দত্ব বা রূপতত্ত্বের অংশ। খেয়াল করো এখানে ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর হচ্ছে তোমার কি যে কাল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, ঠিক আছে? পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, অর্থাৎ যে যে জায়গাগুলোতে, একটু খেয়াল করো, যে যে জায়গাগুলোতে শব্দ নিয়ে কথা বলবো, যে জায়গাগুলোতে শব্দ নিয়ে কথা বলবো, সবগুলো হচ্ছে কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে? এখন দেখো এই শব্দ আমি ব্যবহার করি কিন্তু কি একটা বাক্য গঠন করি, ঠিক কিনা? একটা বাক্য গঠন করি, একটা বাক্য গঠন করি। তো এই জন্য বাক্যতত্ত্বের কিছু অংশ আছে। একটু চিন্তা করো তো, যে আমরা যখন কারক নির্ণয় করছি, ঠিক আছে, কান্নায় সুখ মন্ডিত হয়, কি সে সুখ মন্ডিত হয় কান্নায়, তাহলে একটা পুরা বাক্য থেকে কিন্তু আমি একটা বাক্য থেকে কিন্তু আমি একটা মানে কারক নির্ণয় করছি, ঠিক কিনা বলো? তাহলে আমি এই জন্য বলবো যে কারক এটা হচ্ছে বাক্যতত্ত্বের অংশ, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণ পরীক্ষা আসে। তোমার কাছে মনে হবে কি শব্দতত্ত্বের অংশ, কিন্তু কারক নির্ণয় করি আমরা একটা শব্দ থেকে। যেমন আমি যদি বলি, আমি বললাম কি বলতো, কান্নায়, কান্নায় সুখ মন্ডিত হয়, তাই না? সুখ মন্ডিত হয়। তাহলে দেখো এই জায়গাগুলোতে কান্নায়, এটা একটা একটা বাক্য থেকে আমি নির্ণয় করলাম, সেজন্য আমি বলবো যে এই বাক্যতত্ত্বের অংশ হচ্ছে কি কারক। অনুরূপ ভাবে যদি বলি উক্তি তত্ত্বের, মানে একটা বাক্যকে পরিবর্তন করতে, সেই জন্য এই উক্তি হচ্ছে কি একটা বাক্যতত্ত্বের অংশ। বাচ্য সেম ভাবে অ্যাক্টিভ বা প্যাসিভ, ঠিক আছে? সো এই জন্য এই বাচ্চটা হচ্ছে কি বলতো কর্মবাচ্য কর্তৃবাচ্য। তাহলে এই বাচ্চা হচ্ছে কি একটা মানে পুরো একটা বাক্য নিয়ে কথা বলতেছি, এই জন্য এটা হচ্ছে বাক্যের অংশ, বাক্যের অংশ। বিরাম চিহ্ন বা বিরাম চিহ্ন আমি কিভাবে নির্ণয় করি, নিশ্চয় একটা বাক্য থেকে নির্ণয় করি, এই জন্য বিরাম চিহ্নটা হচ্ছে কি বাক্যের অংশ। বিভিন্ন উপাদানের সংযোজন বিয়োজন, ঠিক আছে, এদের সার্থক ব্যবহার, বাক্যের মধ্যে শব্দের রূপ বা পরিবর্তন, এই সবগুলা হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের অংশ, ঠিক আছে, বাক্যতত্ত্বের অংশ। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অর্থতত্ত্ব, অর্থাৎ এই যে আমি বাক্য, এই বাক্যের কি একটা অর্থ থাকবে না? একটু খেয়াল করো তো, আমরা অর্থ কিসে কিসে পড়ছি, মনে পড়ে গেছে নিশ্চয়ই। কি কি বাগধারার অর্থ পড়ছিলাম, মনে আছে কিনা? বিপরীত শব্দের অর্থ পড়ছিলাম, ঠিক আছে, বাগধারা, বিপরীত শব্দ, তারপর হচ্ছে তোমার কি জোড়া শব্দ, ঠিক না? এগুলোর অর্থ পড়ছিলাম। অর্থাৎ এই যে দেখো বাগধারা, প্রতিশব্দ, শব্দ জোড়, বিপরীত শব্দ, ঠিক আছে, এবং এই অর্থদের মধ্যে কি অর্থের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, এই সবগুলা বিষয় হচ্ছে কি বলতো এই অর্থ হচ্ছে আলোচিত হয়। অর্থাৎ এই হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটা। এই চারটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং সব থেকে বেশি হচ্ছে এই জায়গাতে আমাদের প্যাচ লাগে। এই প্যাচটা মানে খোলার জন্য তোমরা কয়েকটা বিষয় খেয়াল রাখবা। আমি আরেকবার রিকল করতেছি কোন কোন জায়গাতে এসে প্যাচ লাগে। প্যাচ লাগে সন্ধি ব্যাকরণে কোথায় আলোচিত হয়, এটা আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। কেন? সন্ধি মানে ধ্বনির মিলন, তাই না? ধ্বনির মিলন। সমাস কোথায় উচ্চারিত হয়, সমাস হচ্ছে কি শব্দের মিলন। শব্দ নিয়ে কথা বললে আমি বলবো কি এটা হচ্ছে শব্দতত্ত্বের অংশ। তারপরে হচ্ছে প্রত্যয় কোথায় আলোচিত হয়। তারপরে কারক, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ভাই কারক কোথেকে নির্ণয় করি, একটা শব্দ একটা বাক্য থেকে নির্ণয় করি, এটা হচ্ছে বাক্যতত্ত্বের অংশ, ঠিক আছে? তারপরে আমরা যদি বলি যে উক্তি, বাচ্য, হ্যাঁ, বিরাম চিহ্ন, এই যে বিরাম চিহ্নটা ইম্পর্টেন্ট, এটা কোথায় আলোচিত হয়, তো এই জিনিসগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। তারপরে যেটা হচ্ছে অর্থ, প্রতিশব্দ, বাগধারা, শব্দজোড়, ঠিক আছে, বিপরীত শব্দ, এইগুলো হচ্ছে কি বলতো অর্থের অংশ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। এই একটু সময় তোমরা হচ্ছে মনে রাখতে চেষ্টা করবে, আমার কথাগুলো মনে রাখতে চেষ্টা করবে। আশা করি এই জায়গাতে আর কোনো পেঁয়াজ বাজবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।